সুজিত যখন অফিস থেকে বাড়ি ফিরে সন্ধ্যাবেলা, তখন তাকে দেখে কেউ বলবে না যে সে একটা যুবক ছেলে, মাত্র 32 বছর বয়স। কারণ এই ছেলেটি গত 4 বছর আগে চাকরি পেয়েছে। চাকরি পাওয়ার পরেই যেহেতু একজন ইঞ্জিনিয়ার ভালো পোস্টে চাকরি পেয়েছে, ফলে চাকরি পাওয়ার পরেই সেটা গাড়ি কিনে ফেলে। গাড়ি কিনে নেয় কারণ দেখাতে হবে আমরা ভালো পোস্টে চাকরি করি। এবার গাড়ি কেনার পরেই এটা ইএমআই দিয়ে গাড়ি কিনেছে, তো চাকরি পাওয়ার পরেই গাড়ি কিনেছে, অটোমেটিক ইএমআই দিতে হচ্ছে। তারপরেও 4 বছর হয়নি তার চাকরি পাওয়া, ফ্ল্যাট কিনে নিল। এত দ্রুত ফ্ল্যাট কেনার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আত্মীয় স্বজনদের দেখাতে হবে, মাসি পিসিদের দেখাতে হবে যে আমি একজন প্রতিষ্ঠিত ভালো পোস্টে চাকরি করি। এবার একটা ইএমআই ছিল, গাড়ির ইএমআই দিতে হচ্ছিল, এবার বাড়ির ইএমআই। তার যে বেতন তার অধিকাংশ টাকাটা, অর্ধেকের বেশি টাকা তাকে ইএমআই দিতে হচ্ছে। বাবা কিন্তু একজন সরকারি উচ্চ পদের কর্মচারী ছিলেন। এবার বাবা রিটায়ারমেন্টের পরে যে পিএফের টাকা ছিল সেটা 2 ভাইয়ের পড়াশোনার ব্যাপারে কিন্তু খরচ হয়ে গেছে। তো দুটোকে ইঞ্জিনিয়ার তৈরি করেছে। বর্তমান সময়ে এডুকেশন কীভাবে কিনতে হয় তা তো আপনাদের জানাই আছে। এর বাবা তার বিয়ে লাগিয়ে দেয়। এর মধ্যে বাবার বিয়ে ঠিক, ছেলের সুজিতের বিয়ে ঠিক করে দেয় তার বাবা। এরই মধ্যে কোথায়, তার বাবার অফিসের একজন কর্মচারী মেয়ের সঙ্গে, তিনিও সরকারি চাকরি করেন। ছেলের বিয়ে একজন প্রতিষ্ঠিত ছেলে, হয়তো মাসে 1 লাখ টাকা ইনকাম করে, মেবি করতে পারে, তার বিয়ে। তাহলে তো তার একটা আভিজাত্য বজায় রেখে বিয়ে করতে হবে। তারপর প্রাক্তন সরকারি কর্মচারীর ছেলে বলে কথা, মোটা অঙ্কের টাকা ঋণ নিয়ে আবার বিয়ে। একদিকে ইএমআই গাড়ির, তারপরে বাড়ির, তারপরে বিয়ে। অপরপক্ষে যে মেয়েকে সে বিয়ে করবে, সেই মেয়ে পক্ষের বাবাও তো একজন সরকারি কর্মচারী, ওটা তার মেয়ের বিয়ে তো সেইভাবে দিতে হবে। সেও একটা মোটা টাকার লোন নেই। বিয়ে হয়, 2 পরিবারই কিন্তু একটার পর একটা লোনের ট্র্যাপের মধ্যে ফেসে যাচ্ছে। বাবা যে ছেলেকে একটু হেল্প করবে পারে না, কারণ ওই যে বললাম পিএফের টাকা তো শেষ 2 ভাইয়ের পড়াশোনা করাতে। কিন্তু আভিজাত্য দেখন সই, এই দেখানোর সোয়াপের জন্য একটা ধুমধারাক্কা বিয়ের অনুষ্ঠান করে লাখ লাখ টাকা খরচ করে ইমেজ তৈরি করতে চায় এই সমাজের বুকে সুজিতের মতো হাজার হাজার পরিবার। বন্ধু, আজকে এই গল্পটা আমি শুধুমাত্র আপনাদের সঙ্গে এই কারণে শেয়ার করলাম যে মধ্যবিত্তরা কিভাবে একটা ফাঁদের মধ্যে ক্রমশ জড়িয়ে পড়ছে তা অবশ্যই জানা উচিত। কারণ 74% মানুষ মধ্যবিত্ত। আমি নিজে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। সো এই ট্র্যাপ থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে আমি এই মুক্তির রাস্তা আজকে আমি আপনাদের দেখাবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। যে 8টি পয়েন্ট আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, এই পয়েন্টগুলির দ্বারা আপনি অনায়াসেই কিন্তু এই মিডিল ক্লাস ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে পারবেন। কিভাবে ফেসে যাচ্ছে মিডিল ক্লাস ট্র্যাপের মধ্যে, আমি শুধু সুজিতের গল্প দিয়ে একটুখানি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এটা বুঝুন। প্রথমেই পয়েন্টটাই হচ্ছে বিয়ে নাকি ফাঁসি। ভালো করে ভাবুন তো, এই যে সুজিতের মতো পরিবারের ছেলেরা বা তার থেকেও নিম্নবিত্ত পরিবারের ছেলেরা বা মেয়েরা তার বাবা মা যাদের বিয়ে দিচ্ছে, কীভাবে ট্র্যাপে ফাঁসছে বলুন। কাকে দেখানোর জন্য এত বড় অনুষ্ঠান করছেন? ওই বলো প্রতিবেশী, অমুকের মেয়ের ছেলের বিয়ে হয়েছিল, অমুকের মেয়ের বিয়ে হয়েছিল, এত এত অনুষ্ঠান করেছে, আমি তার থেকে তো কম করলে হবে না। আমার ক্ষমতা থাক বা না থাক, লোন করে ধার করে বউয়ের গয়না বিক্রি করে সম্পত্তি বিক্রি করে আমাকে ছেলের বিয়েতে ও মেয়ের বিয়েতে বড় ধুমধাম করে অনুষ্ঠান করতে হবে। তারপর ঋণের বোঝাটা বইবে কে? সেই ছেলেকেই তো বইতে হবে, সেই ছেলেটাকেই বইতে হবে। সুজিতের বর্তমান বয়স 50 বছর। তার ছেলে তখন পড়াশোনা করছে। ইএমআই, পিএফের টাকা সমস্ত কিছুকে লাগিয়ে দিচ্ছে ছেলের এডুকেশনের জন্য। সেও তো সেই বাবার মতো অবস্থা হবে। সো আজ আমি আপনাদের কাছে অনুরোধ করব, বিয়েটা দুটো পরিবারের একটা মিলন। এই 2 পরিবারের সুসম্পর্ক তৈরি করার জন্য যতটুকু অনুষ্ঠান করার প্রয়োজন ততটুকু করুন। কাউকে খাইয়ে কোনো লাভ নেই। কারণ অনেকেই বলবে খাওয়ার পরে, আপনি যত ভালোই খাওয়ান, দাঁত খোটানো কাঠিটা নরম ছিল। আপনি কারো মন জয় করতে পারবেন না, যতই ভাবুন। আপনি আজকে যত খরচ করে অনুষ্ঠান করলেন, সেখানে আরেকজন তার থেকে বেশি অনুষ্ঠান করলে আপনার নাম হবে না, তার নাম হবে। দ্বিতীয় যে ট্র্যাপ, সেটা হচ্ছে অনলাইন ট্র্যাপ। অনলাইন ট্র্যাপটা মানে আমরা ব্যবহার করছি নাকি অনলাইন আমাদের ব্যবহার করছে, আমরা ব্যবহৃত হচ্ছি। এবার ভালোভাবে সুস্থ মাথায় ভাবুন। যেখানে অনলাইনের জন্ম আমেরিকা, সেখানে বিভিন্ন দোকান বাজার এগুলো অত্যন্ত দূরে দূরে। আমার এই এলাকায় আপনার চারিদিকে আপনি তাকিয়ে দেখুন,
সবজি বাজার, মুদিখানার দোকান থেকে শুরু করে সমস্ত কিছু হাতের কাছে, ইলেকট্রনিক্স ইত্যাদি ইত্যাদি, কাপড়ের দোকান, সব কিছু হাতের কাছে আছে। অথচ আমরা অনলাইনে অর্ডার করছি কেন? অনলাইনে অর্ডার করলে বাড়িতে বসে আপনি অর্ডার করলেন, মালটা আপনার বাড়িতে এসে পৌঁছে দিয়ে গেল। একবার ক্যালকুলেশন করেছেন? আপনি শুধু জোম্যাটোতে একদিন খাবার অর্ডার দিয়ে দেখুন, যে হোটেল থেকে আপনি খাবারটা অনলাইনে অর্ডার দিলেন সেই হোটেলের ডাইরেক্ট কাউন্টার থেকে খাবারটা কিনে নিয়ে আসুন, আর জোম্যাটো বয় যে আপনাকে খাবারটা দিয়ে গেল, এই দুটো বিল কম্পেয়ার করুন একই খাবারের। আপনি মিলিয়ে নেবেন, মিলিয়ে নেওয়ার পরে আমাকে বলবেন। একটা ডেলিভারি চার্জ থাকে, ট্যাক্স থাকে, বিভিন্ন কিছু দিয়ে আপনি কিন্তু 300 টাকার খাবারে মিনিমাম 60 থেকে 70 টাকা বেশি দিচ্ছেন। ক্যালকুলেশন শুধু তাই নয়, কিন্তু অদ্ভুত লাগে, আপনি এখনই ফ্লিপকার্ট, অ্যামাজনে যান, দেখবেন জুতো ইএমআইয়ে পাওয়া যাচ্ছে, ছাড় দেখাচ্ছে, একটা পার্সেন্টেজ দেখাচ্ছে। আমরা বাড়িতে বসে বসে একটার পর একটা অর্ডার করছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, এত বেশি অর্ডার করে ফেলছি, যেটা প্রয়োজন নেই। আমার যেটা প্রয়োজন নেই সেটাও আমি অর্ডার করছি। কেন? 10 পা হেঁটে গিয়ে বাজার থেকে, লোকাল মার্কেট থেকে কিনলে কি আপনার ইজ্জত চলে যাবে? বন্ধু, আপনি যে মোবাইলটা অনলাইনে কিনছেন, যে কাপড়টা অনলাইনে কিনছেন, যে জুতোটা অনলাইনে কিনছেন, সেটা যদি আপনি একটা পাড়ার ছেলের কাছে কেনেন, আপনার একটা হৃদ্যতা তৈরি হবে, আপনার সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হবে। অনলাইনে যার কাছে কিনছেন আপনাকে চেনে না, আপনিও চেনেন না। দুটো লস হচ্ছে, একদিকে অনলাইনে আপনাকে ব্যবহার করছে, 2 নম্বর হচ্ছে আপনি প্রতিবেশীর ভালোবাসা হারাচ্ছেন। তাহলে আপনি কিন্তু অনলাইন ব্যবহার করছেন না, অনলাইন কোম্পানি আপনাকে ব্যবহার করছে। মাথার মধ্যে রাখুন, যে জিনিসটাই পাই না, ধরুন একটা বই খুঁজছে পাচ্ছি না, সেটা আপনি অনলাইনে অর্ডার করুন। কিন্তু আপনার মার্কেটে যে জিনিসটা পাওয়া যায় সেটা কেন আপনি অনলাইনে কিনবেন? কেন কিনবেন? ট্র্যাপটা কোথায়? মানি ব্যাগের ছিদ্রটা কোথায়? যদি আপনি খুঁজে না পান, খুঁজে বার করতে না পারেন, তাহলে জীবনে দাঁড়াবে হচ্ছে ব্র্যান্ড। তৃতীয় ট্র্যাপ, ব্র্যান্ডের পেছনে ছুটতে গিয়ে আমরা হাজার হাজার টাকা অপচয় করছি। যে সমস্ত মানুষগুলো ব্র্যান্ড স্ট্যাম্প মারা কাপড় পরে রাস্তায় ঘুরে বেড়ায়, আপনারা দেখেন সিনেমাতে, তারা কিন্তু ব্র্যান্ডের অ্যাড করে। আপনি জানেন? আচ্ছা, পৃথিবীর বিখ্যাত মানুষদের যে সাক্ষাৎকার হয়, সেই সাক্ষাৎকারগুলো একটুখানি ফলো করুন। সেই সাক্ষাৎকারগুলো ফলো করে বুঝতে পারবেন। বিল গেটস বলুন, ওয়ারেন বাফেট বলুন, জ্যাকমা বলুন, তারা মানে ক্যাজুয়াল ড্রেস পোশাক, জিন্সের প্যান্ট ইত্যাদি ইত্যাদি, একটা ক্যাজুয়াল ড্রেস পোশাক, তাদের কাছে কোনো ব্র্যান্ড স্ট্যাম্প পাবেন না। একটা জিনিসের দাম ধরুন 1000 টাকা, যখন একটা ব্র্যান্ড পড়ে গেল না, সেটা 4 থেকে 10,000 টাকায় বিক্রি হয়, শুধু ব্র্যান্ড স্ট্যাম্পের জন্য। না বলছি না কমা, সেটা কিন্তু বলছি না আমি, কিন্তু আমার ইন্ডিয়ান প্রোডাক্ট বা আমার লোকাল এলাকায় তৈরি হওয়া তার থেকে ভালো গুণগত মানের প্রোডাক্ট কিন্তু অনেক আছে, যেগুলো আমরা ব্যবহার করি না ব্র্যান্ডের জন্য। সো আপনি পোশাক কিনছেন না ব্র্যান্ড কিনছেন, এটা মাথার মধ্যে রাখবেন। ব্র্যান্ডের জন্য অযথা পয়সা খরচ করবেন না। যারা ব্র্যান্ডের অ্যাড করে তারা ব্র্যান্ডের কাছে পয়সা নেয়। যারা ধনী মানুষ না, তারা পোশাকের ভ্রুক্ষেপ করে না। আমি আপনাকে সহজ কথাই বলছি। ধরুন, আমার পরিবারের একটা মেয়ে 5,000 টাকার কাপড় পরে রিক্সা ভ্যান থেকে নামছে, আর আমার পরিবারের একটা মেয়ে 500 টাকার কাপড় পরে 4 চাকা থেকে নামছে। ভাবুন একবার, কল্পনা করুন, কল্পনা করুন কোনটা বেশি সম্মানিত হবে? ধার করে ব্র্যান্ড কিনবেন, ধার করে বিয়ের অনুষ্ঠান করবেন, গয়না কিনবেন, ধার করে ভোজ খাওয়াবেন, ধার করে নিজের স্ট্যাটাস বজায় রাখবেন, জুতোটা পরবেন 10,000 টাকা দামের, আর বলছেন আমার কাছে পয়সা নেই। বিভিন্ন অনুষ্ঠানে যে হারে মদ বিক্রি হয়, যে হারে গাড়ি বিক্রি হচ্ছে, কল্পনাতীতভাবে, কিন্তু কি থেকে হচ্ছে বুঝতেই পারছেন? সবই ইএমআই। নেক্সট ট্র্যাপ, লোন। ব্যাঙের ছাতার মতো পাড়ায় পাড়ায় গজে গেছে লোন দেওয়ার সংস্থা। আপনি বিয়ের অনুষ্ঠান করবেন, লোন নেবেন। আমি একটা গাড়ি কিনবো, লোন। আমি একটা মোবাইল নেবো, লোন। আমি একটা পোশাক কিনবো, জামা প্যান্ট কিনবো, লোন। সব আরে নিড অ্যান্ড ওয়ান্টের মধ্যে পার্থক্য বোঝে না মিডল ক্লাস ফ্যামিলি। কোনটা চাই, কোনটা প্রয়োজন, আর কোনটা শখ। শুধু কাউকে শখ করার জন্য, কাউকে দেখাও মিনস কি আমি ধনী দেখাও আমাকে। আরে পকেটে না থাকবো, বেতনের থেকে বেশি টাকা ইএমআই দিতে হোক, আমি ডবল শিফটে ডিউটি করে বেশি টাকা ইনকাম করে ইএমআই দেবো, বাট আমাকে দেখাতে হবে, সব করতে হবে। কাকে ঠকাচ্ছেন? কাকে ফাঁদের মধ্যে জড়িয়ে ফেলছেন? এবার ভালো করে ভাবুন। রাত্রে ঘুম হারাম হয়ে যাচ্ছে, অ্যালজোলাম খেয়ে ঘুমাতে হচ্ছে, কেন? আপনার ফাইন্যান্সিয়ালি নলেজ নেই। আপনি কত টাকা আয় করেন আর কত টাকা ব্যয় করেন সেটা জানেন না। আপনি লোককে দেখানোর জন্য ব্যস্ত, নিজের জন্য নয়। কিন্তু সমস্ত কিছু করছেন লোকের জন্য, কিন্তু লোকেরা
কতদিন আপনাকে দেখে, কতদিন মনে রাখে, কতদিন আপনার ব্র্যান্ড তারা ফলো করবে? যখন ফোনটা পকেট থেকে বার করে কানে লাগিয়ে ফোন করতে লাগলেন, তাকেও দেখে না, কেউ তাকে দেখে না বর্তমানে। আপনি যাকে দেখাও ভাবছেন না, জোর করে দেখাতে হয়, দেখ এটা কিনেছি, ও দেখলো দাঁড়িয়ে বাবা। সব ব্র্যান্ডের পেছনে ছুটবেন না। আর যতটা সম্ভব হয় লোনকে অ্যাভয়েড করুন। হ্যাঁ, লোন নিতে হতে পারে, মেবি যে লোনটা আপনার প্রয়োজনীয়, যে লোন নিয়ে আপনি ক্রিয়েটিভ কিছু করতে পারবেন, যে লোন নিয়ে আপনি সৃষ্টি করতে পারবেন, 10%, 12%, 15% ইন্টারেস্ট যদি দিতে হয়, আর সেই লোনটা থেকে যদি আপনি 50% ইনকাম করতে পারেন, লোন নেবেন না, নেবেন না। ইয়েস, আপনি নিজেকে বাঁচান। এই ভিডিওটা করছি শুধু আপনার জন্য, আমার জন্য, মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জন্য, কারণ আমি মিডল ক্লাস থেকে উঠে এসেছি, বারবার বলছি মিডল ক্লাসের যন্ত্রণা বুঝি। সব বন্ধ করুন, লোন নেওয়া বন্ধ করুন। অপ্রয়োজনীয়ভাবে কখনো লোন নেবেন না। শখের জিনিস কিনতে হলে নগদে কিনুন, যেটা আপনার শখের জিনিস নগদে কিনবেন। আরও একটা রিকোয়েস্ট, যদি নগদে কেনার ক্ষমতা আপনার থাকে একটার, ধরুন একটা মোবাইল আপনি 50,000 টাকায় কিনবেন, আপনার কাছে 1 লাখ টাকা থাকলে তবেই কিনবেন, যেন সেকেন্ড আর একটা সেট আপনি কিনতে পারেন। আপনি একটা গাড়ি কিনবেন, গাড়ির ডবল টাকা যেন আপনার কাছে থাকে। কখনোই কিন্তু লোনের জালে চড়াবেন না। শখের জিনিস আপনি অবশ্যই কিন্তু নগদে কিনবেন। ট্র্যাপ হচ্ছে এডুকেশন। আপনি চারিদিকে তাকিয়ে দেখুন আজকে এডুকেশনের ফাঁদ কীভাবে পাতা হয়েছে। শিক্ষা কিন্তু একটা সার্টিফিকেট, এবং সার্টিফিকেটটা বিক্রি হচ্ছে। নলেজ আপনি এডুকেশনতে পাবেন না। শিক্ষার শেষে আপনার যে জ্ঞান থাকবে সেই জ্ঞান দিয়ে আপনি চাকরি পাবেন না। বর্তমান সময়ে স্কিল ওরিয়েন্টেড যে এডুকেশনগুলো, তাতে মিনিমাম একটা ছেলের পেছনে 15 লাখ টাকা থেকে 1 কোটি টাকা খরচ হয়। যদি জয়েন্টে লাগাতে না পারে, নিট জেই লাগাতে না পারে, প্রাইভেট কলেজে পড়াতে হবে, সেখানে খরচ কিন্তু এইটা। প্রতি বছর যে হারে ছেলে মেয়ে পাস করছে, কতজন ছেলে তাদের মধ্যে সফল হয়, ভালো চাকরি পায় আমাকে বলুন? 10%। বাকি ছেলেদের অবস্থা কি? খেতে পাবে না তা বলছি না কিন্তু আমি। তারা একটা ন্যূনতম বেতনে 10,000 থেকে 15,000 টাকা বা 20,000 টাকা বেতনের চাকরি করছে। তার পেছনে কিন্তু তার বাবা মা প্রচুর টাকা খরচ করেছে। এর দুটো কারণ আছে। একটা হচ্ছে আমরা হয় আমাদের সন্তানদের মনোভাব বুঝতে পারছি না যে তারা কি হতে চায়। যে যা চায় তাকে সেই ধরনের এডুকেশন দিন, সে ভালো পড়াশোনা থাকলে পরে সেই লাইনে একটা প্রতিষ্ঠিত হবে। জোর করে বাবা চায় ছেলেকে ডাক্তার করবো, চান্স পেল না, 1 কোটি টাকা খরচ করে প্রাইভেট কলেজে ভর্তি করে দিল বন্ধু। তারপরে যে ছেলেটা প্রতিষ্ঠিত হবে আমাকে গ্যারান্টি দিয়েছে, অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আমি বলছি না যে তারপর যদি তার সেই প্রফেশনের প্রতি ভালোবাসা থাকে তাহলে সে অবশ্যই প্রতিষ্ঠিত হবে, নচেত কিন্তু নয়। এডুকেশন ট্র্যাপ থেকে বাঁচুন। আপনার ছেলেকে অবশ্যই একটা ভালো কোনো ইনস্টিটিউশনে পড়ান, প্রাইভেটে নয়, তার কোয়ালিটি অনুযায়ী। আরে অর্থ ইনকাম করাটাই যদি উদ্দেশ্য হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কি অর্থ ইনকাম করা যায় না? অনেক রাস্তা আছে। আমি 2 নম্বরের রাস্তার কথা বলছি না, অনেকভাবে পয়সা ইনকাম করা যায়। তাহলে তার ভালোবাসার জিনিসটা আপনি বুঝুন। বিজনেস করতে চাই, ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, অ্যাডভোকেট হতে চাই, না কী হতে চাই, আমরা সেটা বুঝি না। এডুকেশনের ফাঁদে পড়ে সমস্ত কিছু এডুকেশন লোন নিয়েও ছেলেকে আমরা পড়াতে শুরু করে দিই। দেন 6 নম্বর ট্র্যাপ হচ্ছে কার কেনার আগে, আমি খারাপ বলছি না, আপনি হয়তো ভাববেন যে সালা নিশ্চয়ই গরিব, এরকম ধরনের গাড়ি কিনো না, বিয়ে করো না, এই করো না। বস, কার কেনাটা এটা তখনই জরুরি। আপনাকে প্রথমে বলি, আপনার জার্নি যদি ডেলি 30 কিলোমিটারের নিচে হয়, আপনি গাড়ি কিনবেন না। আর বাইক নিন, 4 চাকা নেবেন না। আর যদি আপনি 40-50 কিলোমিটার ডেলি জার্নি করেন, সেক্ষেত্রে আপনি গাড়ি নিতে পারেন। কিন্তু যদি আপনার ক্ষমতা না থাকে, তাহলে আপনি অবশ্যই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন। গাড়ির এক্স শোরুম প্রাইস দেখে গাড়ি কিনবেন না, কারণ বছরের শেষে একটা মেনটেন্স খরচা হয়। যেমন ধরুন আপনার ইন্স্যুরেন্সের টাকা, তার ফিটনেস টাকা, রোড ট্যাক্স ইত্যাদি ইত্যাদি বিষয়ে বিভিন্ন রকমের খরচ কিন্তু বছরের শেষ হয়। টোটাল ক্যালকুলেশনটা করবেন। লোড নেবেন না, আপনার ক্যাপাসিটি এবং কোয়ালিটি অনুযায়ী চলার চেষ্টা করুন। অযথা সোয়াপের জন্য লোন নেবেন না। আমি অনেককে জানি 4 চাকা ইএমআই কিনে বাড়ির ভেতরে ভরে রেখে দিয়েছে। স্টার্ট দেয় যাতে ইঞ্জিনটা বসে না যায়, স্টার্ট দেয় ওখানে ভেতরেই, গ্যারেজের ভেতরেই স্টার্ট দিল, গাড়িটা স্টার্ট দিয়ে কিছুক্ষণ রাখলো, আবার বন্ধ করে দিয়ে বেরিয়ে গেল, সাইকেল নিয়ে বাইরে চলে গেল। এই জন্য গাড়ি কিনতে, এই জন্য আপনার পরবর্তী জেনারেশনকে আপনি ভিখারি তৈরি করছেন। নেক্সট পয়েন্ট হচ্ছে, নেক্সট ট্র্যাপ, দ্রুত ধনী হওয়ার লোভে যেখানে সেখানে ইনভেস্ট করে দেওয়া। মধ্যবিত্তদের অভাব অনটনের কথা প্রত্যেকেই প্রায় জেনে গেছে। মধ্যবিত্ত পরিবারের সন্তানদের বেকারত্বের যন্ত্রণা প্রত্যেকেই প্রায় জানে। ফলে সহজে টোপ ফেলে দেওয়ার একটা মাধ্যম এখন তৈরি হয়ে গেছে। বিভিন্ন স্ক্যাম আপনি দেখতে পাচ্ছেন, বিভিন্ন স্ক্যাম। আপনি
এই স্ক্যামের আন্ডারে কেন পড়ে যাচ্ছে? পকেটে পয়সা নেই তো, কেউ এসে বললো তুই এই কাজটা কর, এতদিনের মধ্যে ধনী হয়ে যাবি, তুই এত টাকা ইনভেস্ট কর, এতদিনের মধ্যে ডবল পেয়ে যাবি। এই ফাঁদে পড়ে গেলাম আমরা। কেন পড়ে যাই? অভাবের জন্য তো, লং টাইম খেলতে পারি না বলে তো। নিয়ে কী হচ্ছে? সবই শেষ। অভাবে লোভে পড়ে আমি যখন ইনভেস্ট করে ফেললাম, আমার কোম্পানি উঠে গেল, এমএলএ হোক ইত্যাদি হোক, বিভিন্ন স্ক্যাম তো দেখতে পাচ্ছেন আপনি। সো যখন কেউ আপনাকে এসে বলবে দ্রুত ধনী হওয়ার প্রলোভন দেখাবে, সে ইনভেস্ট হোক, সার্ভিস হোক, ইত্যাদি হোক, আপনি তাকে সঙ্গে সঙ্গে না বলুন, সঙ্গে সঙ্গে না বলুন। দ্রুত কোনো কিছু পাওয়া যায় না। দ্রুত আগাছার জন্ম হয়, গাছের জন্ম হয় না। মাথার মধ্যে এটা রাখুন, ক্যালকুলেশন করুন, ভাবুন আমার কথাগুলো, তারপরে কমেন্ট করবেন। আমি জানি আমার এই ভিডিওর পরে অনেকে হয়তো অনেক রকম কমেন্ট করবেন, কিন্তু আমার বক্তব্যটা অত্যন্ত পরিষ্কারভাবে আমি আপনাকে বলতে যাচ্ছি যে আমার এই সমাজে আমার অবস্থানটা কি। আমি চাই না আপনি নিজে আপনার চাপ, ইনকামের থেকে বেশি চাপ নিয়ে পরিবারে অশান্তি তৈরি করুন। লাস্ট পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট, ধনী এবং দরিদ্র, ধনী এবং মধ্যবিত্ত, এদের দুজনের থিঙ্কিংয়ের মধ্যে একটা আকাশ জমিন পার্থক্য আছে। গরিব সবসময় মনে করে ধনীরা 2 নম্বরই করে বড়লোক হচ্ছে, এত দ্রুত এত টাকা কী করে ইনকাম করে, নিশ্চয়ই সালা কিছু একটা 2 নম্বরই করে। গরিব ধনীদেরকে দেখতে পারে না, ধনীরা গরিবদেরকে দেখতে পারে না। এই যে সমাজে একটা একে অপরের প্রতি শত্রুতা, এর ফলে সমাজে একটা বড় ফাটলের সৃষ্টি হচ্ছে। বুঝতে পারছে না যে কে কীভাবে কী হচ্ছে, ধনী কেন ধনী হচ্ছে, গরিব কেন গরিব হচ্ছে। এই জায়গাটা কিন্তু কেউ বসছে না বলে বুঝতে পারছে না। যেটা আমার মনে হয়, যেটা সাইকোলজি বলে, যেটা অর্থনীতি বলে, সেটা হচ্ছে যারা ধনী তারা ফার্স্ট প্রায়োরিটি দেয় ইনভেস্টমেন্টকে। ফার্স্ট প্রায়োরিটি, আগে ইনভেস্টমেন্ট করো, ফাইন্যান্সিয়াল ফ্রিডম হয়, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসুক, তারপরে আমি শখ করব। আর মধ্যবিত্ত পরিবারের যা মানুষ, তারা আগে খরচটাকে প্রাধান্য দেয়। এক্সপেন্সেস করো, খরচ করার পর যেটা বাঁচবে সেটা তুমি জমাও। অর্থাৎ ধনী এবং মধ্যবিত্তের মধ্যে মেন্টালিটির পার্থক্য হচ্ছে, তুমি 10 টাকা 90 টাকা খরচ করো, মধ্যবিত্ত ভাবছে 90 টাকা খরচ করে 10 টাকা জমাও, 10 টাকা বেঁচে আছে তো ওটা জমিয়ে দাও। আর ধনী পরিবারের মেন্টালিটি হচ্ছে, প্রথম জীবনে ইনকাম শুরু করেছে বস, এখনই পয়সা ওঠানোর সময় তোমার আসেনি, তুমি 90 টাকা জমাও, 10 টাকা খরচ করো। তাহলে যেমন ঋণ নিলে ঋণের সুদ বাড়তে 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 আপনাকে একদম ফকির করে ছাড়ছে, অনুরূপভাবে আপনি যখন সঞ্চয় করবেন তখনও কিন্তু সঞ্চয়ের পাহাড় জমতে থাকবে। একটা বয়সের পরে আপনি একটা ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হবেন, জীবনে উন্নতি করতে পারবেন। ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস অ্যান্ড স্ক্যাপ ফ্রম মিডল ক্লাস ট্র্যাপ, আজকের এই ভিডিওটা আবার শুনুন। এই সুজিতের পরিবারের মতো অবস্থা যেন আর নতুন করে তৈরি না হয়। সব বন্ধ করুন, নিজেকে ব্যবহৃত হতে দিবেন না। নিজের আইকিউ, নিজের বুদ্ধিমত্তার দ্বারা এই সমাজে নতুনভাবে বাঁচতে শিখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি পছন্দ হয় এটা লাইক, সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।